জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমরা অনেকজন জয়েন দিয়েছি। সো এটা আগে থেকেই নোটিশ করা ছিল যে আমরা আজকে 9টার দিকে জুনিয়র ইন্সট্রাক্টরে পাইবার বিষয়ে আমরা একটু আলোচনা করব এবং আপনাদের কিছু প্রশ্ন নিব আর কি, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আমি যতটুকু জানি ততটুকুই বলার চেষ্টা করব, এখানে বাড়িয়ে বলার কোনো কারণ নাই আমার। ঠিক আছে, যতটুকু জানি এতটুকুই ক্লিয়ার করবো ইনশাল্লাহ। আর সবাইকে বলবো একটু ভিডিওটা শেয়ার করে দেন। কেন শেয়ার করবেন বলেন তো? যারা আমার ফ্রি ক্লাসগুলো দেখেন, আমাদের শেয়ার করার প্রথমত উদ্দেশ্য হচ্ছে যে অনেক স্টুডেন্টের কাছে এটা চলে যাবে এবং আমরা সেখান থেকে হয়তো পরবর্তীতে অনলাইন অফলাইন যে কোনো জায়গায় স্টুডেন্ট পেতে পারি এবং অনেকেই এটা দেখবে, যদি কোনো তার গ্যাপ থাকে সেটা সে জানতে পারবে। প্রথমত উদ্দেশ্য হচ্ছে আপনি শেয়ার করলে আমার উপকার হবে। হ্যাঁ, এই কাজটা একটু করবেন, অবশ্যই শেয়ার করে দেন। আচ্ছা, আপনারা কেউ কি চয়েস ফর্ম বের করতে পেরেছেন কিনা? আমি ভিডিও শেষ করার সাথে সাথে চয়েস ফর্মটা আমি আমার এই ফেসবুকে দিয়ে দিব। চয়েস ফর্মটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, চয়েস ফর্মটা দেখতে পাবেন ইনশাল্লাহ। কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন, একটু শেয়ার করে দিবেন সবাই। সবাই একটু শেয়ার করে দিবেন, সবাই একটু শেয়ার করে দিবেন। নাচির উদ্দিন, গম মাওলা, আচ্ছা ফয়জাল আবিদিন, আমরা অনেকজনকে দেখতে পাচ্ছি। আমাদের শত শত দরকার নাই, যে কয়জন হয়েছে আমরা এখন শুরু করবো। দেখেন, মূলত ভাইবা যদি আমরা শুরু করতে চাই, ভাইবার আগেই যে কথাটা সবচেয়ে বলা হয়, ভাইবাটা পুরোটা আপনার লাখ। ঠিক আছে, পুরোটা কি? পুরোটা আপনার ভাগ, মানে লাখের মানে মানে ভাগ্যের বিষয় এখানে। হ্যাঁ, আমাদের এখানে অনেকগুলো প্রশ্ন আছে। যেহেতু তারা ওখানে ক্লিয়ার করে নাই যে চয়েস ফর্মের সাথে নিয়ে যেতে হবে কিনা বা ওখানে তারা সরবরাহ করবে না, এরকম কিছু বলা নাই। বাট আমরা যেহেতু অ্যাক্টিভ থাকবো বা আমরা যেহেতু অ্যাক্টিভ পারসন, এই জন্য আমি যে চয়েস ফর্ম দিব, এই চয়েস ফর্মটা আমরা সবাই পূরণ করে নিয়ে যাব। চয়েস ফর্মটা সবাই পূরণ করে নিয়ে যাব। ওখানে যে ডেট থাকবে, শুধু ডেটটা আমরা, হ্যাঁ, ডেটটা শুধুমাত্র ফাঁকা রাখবো, না চয়েস ফর্মটা দিব না। এই ডেটটা আমরা ফাঁকা রেখে বাকি যে জায়গাটা লিখেছি সেটা নিয়ে যাব, সেখানে তাদের সাথে কথা বলে আমরা ডেটটা বসিয়ে ফর্মটা জমা দেব ইনশাআল্লাহ। দেন দেখা গেল সেখানে যাওয়ার পর তারা বললো যে তারা নিজেরা একটা সরবরাহ করলো, তখন আমরা সেটা পূরণ করে দিব। আমার কাছে তথ্য থেকে গেল, ঠিক আছে, আপনারা যে নকল করতেছেন, সো আগে থেকে ফর্মটা আমরা পূরণ করে নিয়ে যাব। যেহেতু ওখানে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া নাই যে চয়েস ফর্ম নিয়ে আসতে হবে, ওখান থেকে দিবে বলা নেই, এইজন্য চয়েস ফর্মটা আমরা নিয়ে যাব। ওকে, সেটা আমরা ওখানে গেলেই বিপদে পড়ে যাব না। হাফিজ রহমান, এটা তাদের ইন্টারনাল বিষয়, কোনো পদ ফাঁকা থাকার সম্ভাবনা আছে কিনা এটা আমি এখান থেকে বলতে পারবো না। মেয়েদের ড্রেস সম্পর্কে একটু বলবেন। সো আমরা অনেকগুলো বিষয় নিয়ে ডিসকাস করব ইনশাআল্লাহ। তার আগে প্রথমত আমরা কি বলতেছি যে ভাইবাটা পুরোটা কিন্তু ব্ল্যাক, এল ইউ সি কি, ঠিক আছে? ভাইবাটা কি ভাই? ভাইবাটা ডিয়ার স্টুডেন্ট, ভাইবাটা পুরোটাই লাইভ। তার রিয়েলিটি, তার বাস্তবতা আপনারা অনেকেই সাক্ষী আছেন এবং আমিও এরকম অনেক সাক্ষী নিজেই আছি এবং আমার অসংখ্য স্টুডেন্ট এটার সাথে জড়িত আছে যে ভাইবাটা পুরোটা লাইভ। ভাই প্রস্তুতি নিব, তা বলেন এরকম আলাদা আলাদা ভাইবা নিলে কিভাবে সুপারিশ করবে? হ্যাঁ, এরকম আলাদা আলাদা ভাইবা নিলে কিভাবে সুপারিশ করবে? আপনার যে প্রাপ্ত মার্কস, যেটাতে হাইয়েস্ট মার্কস থাকবে, অর্থাৎ আপনি তো তিনটায় টিকেছেন, তিনটাতে একটা মার্কস আছে, সে 130, কোনোটাতে 125, তাহলে ভাইবার মার্কগুলো আবার ওগুলোর সাথে যোগ হয়ে যাবে। ঠিক আছে, প্রতিটার সাথে ভাইবার মার্কগুলো যে যোগ হয়ে যাবে, যোগ হয়ে যাওয়ার পর আপনার মেরিট লিস্ট তৈরি হবে। সো এটা অনেক কঠিন কোশ্চেন করেছেন। আপনার কাজ তিনটাতে টিকেছেন, তিনটাতে সুন্দর মতো ভাইবা দিবেন আর দোয়া করবেন যেটা চাহিদা সেটা যেন চলে আসে। আমরা কি বিষয় ডিসকাস করবো বলেন? ভাইবা তো এক কথায় শেষ। ভাইবার যে বিষয় পুরোটাই এখানে লাখ, পুরোটাই কি লাখ। আপনি মনে করেন যে 3 মাস ধরে প্রিপারেশন নিচ্ছেন, কোনো প্রশ্নই ধরবে না, কোনো প্রশ্ন ধরবে না। ঠিক আছে, 3 মাস ধরে ভাইবার জন্য প্রিপারেশন নিয়েছেন বা নিচ্ছেন, সেখান থেকে আপনার কোনো প্রশ্নই কিন্তু আপনাকে ধরবে না। ঠিক আছে, আবার আপনি জাস্ট 5 দিন পড়েছেন, 5 দিন পড়েছেন, সেখান থেকে কি হয়েছে? ভাইভাতে আপনার প্রশ্ন কমন, ভাইভাতে আপনার প্রশ্ন কমন। এই জন্য আমরা বলতেছি ভাইভাটা পুরাটাই লার্ক। এবং আরেকটা স্যার সেফটির পরীক্ষা করে এই ফরাদ, এখানে আমরা বিপিএস এ ভাইভা নিয়ে ডিসকাস করতেছি। ভালো আছো ফরাদ? আচ্ছা, তাহলে আমরা বলতেছি যে ভাইভাটা পুরাটা লাগ। বারবার কেন বলতেছি বলেন তো? তার বাস্তব উদাহরণ আমি নিজে আছি এবং আমার সাথে আরো অসংখ্য জন হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে ভাইভার প্রিপারেশন নিয়েছি, অনেক সময় পড়াশোনা করেছি ঘন্টার পর ঘন্টা, দেখা গেছে সেখান থেকে কোনো প্রশ্ন আমাদেরকে করা হয়নি।
বরং আননোন কোশ্চেন করেছে, যেটা আমরা ভাইভাতে পড়ি নাই বাট অন্য সময় পড়ে রেখেছি। তো ভাইভাতে মূলত আমরা আমাদের নিজস্ব একটা স্কিল দেখাবো বা যেটা আমরা জানি সেই বিষয়টা সেখানে জাস্ট আমরা তাদের সাথে শেয়ার করে আসব। আর আমি যেহেতু বিপিএসসি তে অনেক ভাইভা দিয়েছি, অনেক রিটেন প্রিলি দিয়েছি, ঠিক আছে, এটাতে একটা হিউজ একটা এক্সপিরিয়েন্স আছে। যারা একটাতে টিকেছে তাদের ভাইভাতে কি খুবই ভালো করতে হবে না, আপনি খুবই ভালো আসলে ভাইভাতে আপনি খুবই ভালো বললে কিন্তু হবে না, করতে পারবেন না। আপনি চেষ্টা করবেন আপনার সাধ্য মতোটা ক্লিয়ার করার জন্য। আমরা সবগুলো বিষয় নিয়ে ডিসকাস করবো, প্যানেল হবে কিনা এই বিষয়টা আমার জানা নাই। গ্রুপে পোস্ট পাবেন, ফেসবুক হচ্ছে এখন সবচেয়ে বড় মিডিয়া আমাদের, চুপচাপ থাকেন, পোস্ট পাবেন। অনেকে আমরা দেখেছি যে অনেকেই বলেছে যে 100 মার্কের ভাইভা হবে, 200 মার্কের হবে, অনেক কথা এসেছে, বাট নোটিশে কোথাও কি পেয়েছেন 100 মার্কের ভাইভা হবে? সো পাননি। সো 50 মার্কের ভাইভা হবে, এটা ধরে রাখেন। দেখেন এখন সপ্তাহিত বিষয়টা কিন্তু কোনো ফ্যাক্টই না। আপনি 2023 সালে করেছেন, এটা বাদ দিয়ে 24 সালেটা দিয়ে দেন ভাই, এটা নিয়ে ইয়া করেন না। আর আপনি যদি 23 দেন দিয়ে দেন, এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না, এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। আমরা এখন মেইন আলোচনায় চলে যাই। আমরা মেইন ভাইভা ফেল কি কারণে হয়, অনেকগুলো কারণ আছে। কাগজপত্র কোনটা কখন জমা নেয় বিপিএসসি, ওখানে যে তারা একটা লিস্ট দিয়েছে, সেই সিরিয়াল অনুযায়ী লিস্টটা করে নেন, এই অনুযায়ী পেপারস গুলো আপনার জমা নেবেন। এই সিরিয়াল করে নেন, এই অনুযায়ী পেপার গুলো আপনার জমা। আমরা এখন আসি, শুনেন। আপনি মনে করেন যে কোথাও জার্নি করতেছেন, সে ধরেন চট্টগ্রাম আপনি কখনো যাননি, ধরেন আপনি জার্নি বাই বাসে যাচ্ছেন, ওকে, চট্টগ্রাম কখনোই আপনি জার্নি করেন নাই, সে জার্নি বাই বাস আর ট্রেনে যাচ্ছেন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ফর ইউর ভিজিট চট্টগ্রাম। তো আপনি যখন চট্টগ্রাম যাচ্ছেন, আপনার পাশে সে ধরেন একজন আননোন লোক বসেছে, অথবা আপনাকে কোথাও পাঠানো হলো যে ওইখানে 3 জন ক্লায়েন্ট আছে, তাদের সাথে একটু কথা বলে আসেন, তাদের সাথে মিট হয়ে আসেন, সাক্ষাৎ করে আসেন এবং তাদের বিভিন্ন বিষয়গুলো। আমাদের একদিনে 140 জন ভাইভা দিবে, তাহলে কতক্ষণ যাব প্রশ্ন চলবে, ম্যাক্সিমাম প্লাস মাইনাস 8 থেকে 10 মিনিট ধরে রাখবেন। ভাইভার ডিউরেশনটা 8 থেকে 10 মিনিট ধরে রাখবেন, 8 থেকে 10 মিনিট এরকম ম্যাক্সিমাম ভাইভাটা হবে। কারো লাক ভালো থাকলে 5 মিনিটে ছেড়ে দিবে, কারো 10 মিনিটও থাকবে। তাহলে ভাইভা আমি আপনাকে সহজ করে দিচ্ছি, কোনো ধরনের কোনো ভয় পাবেন না, ঠিক আছে, ভয় পাবেন না। আমি মুখে বললাম, যেমন রায়হান বলেছে যে সে ভয় পাচ্ছে প্রথম ভাইভা দিবে। সো এখানে আপনার যেটা হবে যে ভয় বলতে কি, আপনি কখনোই কনফিডেন্স, ডিইএনসি, এই কনফিডেন্স লেভেল, এলইভিইএল, এই কনফিডেন্স লেভেল যার ভালো থাকবে, হ্যাঁ, যার ভালো থাকবে তাদের ভাইভা ভালো হবে। আপনার কনফিডেন্স লেভেল যদি ভালো না থাকে, আপনি কিন্তু ভাইভায় কখনোই ভালো করতে পারবেন না। আমরা এটা বলেছি, শাহিন প্রথমে বলেছি, আমরা চয়েস লিস্টটা রেডি করে নিয়ে যাব, দেন ওখান থেকে সাপ্লাই করলে আমরা এটা হেল্প নিয়ে ওটা পূরণ করে দিব, চয়েস লিস্টটা আমরা নিয়ে যাব, এই ফর্ম আমি গ্রুপে দিয়ে দেব ইনশাআল্লাহ। কনফিডেন্সটা হচ্ছে এখানে মেইন। আমি আমার স্টুডেন্টকে দেখেছি যে তাকে ভাইভা বোর্ডে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার নিজ জেলার নাম কি, সে কিন্তু এটা বলতে পারে নাই। সে কিন্তু বলেছে আমি মানে নিজ জেলার নাম সে কিন্তু ভুলে গিয়েছে। একমাত্র হচ্ছে তার হচ্ছে ভয় ভীতি কাজ করতেছিল এবং তার কনফিডেন্স কিন্তু লো ছিল। তাহলে আমরা ভাইবার জন্য কি গ্রো করব? প্রথমত হচ্ছে আমরা কনফিডেন্স গ্রো করব। ওকে, প্রথমত কি গ্রো করব ভাই? কনফিডেন্সটা গ্রো করব। কনফিডেন্সটা আমরা গ্রো করব, কনফিডেন্সটা গ্রো করব। অনেকেই ম্যাথের মধ্যে আমরা দেখেছি অনেক বর্ডার থেকে সারা দিন পড়ে, এরকম ম্যাথ বর্ডারদের সাথে তার ভালো কোনো সম্পর্ক নাই বা ওইভাবে কথাবার্তা কিন্তু বলে না, এবং অনেকেই আছে একা একা থাকতে ভালোবাসে। সো এই ভাইবার ক্ষেত্রে আপনাকে এই কাজটা অ্যাভয়েড করতে হবে। ভাইবার অবশ্যই স্মুথলি ফ্র্যাঙ্কলি সবার সাথে কথা বলতে হবে। সবার সাথে কথা বলে বলে আপনার জড়তা থাকলে, কনফিডেন্স লেভেল লো থাকলে সেটাকে আপগ্রেড করতে হবে। এখন বলেন যে ভাই আমি আসলে ভাইভাতে খুব ভয় পাই, এক্ষেত্রে আপনি, আমার সাজেশন হচ্ছে আয়নার দিকে তাকায় নিজে নিজেই এই বিষয়গুলোকে প্র্যাকটিস করবেন। যেটা পড়তেছেন আয়নাতে প্র্যাকটিস করবেন। আপনি একবার রহিম সাজবেন, একবার করিম সাজবেন, রহিম সাজে প্রশ্ন করবেন, করিম সাজে উত্তর দিবেন, অর্থাৎ আয়নাতে দেখে দেখে। আমরা পুরো সিরিয়াল পুরো প্রসেসটা বলবো। পরপর 3টি প্রশ্নের উত্তর না পারলে কিভাবে কনফিডেন্স ধরে রাখবো। শাহিন আলম এটা খুবই ভালো কোশ্চেন করেছে আর কি, হ্যাঁ, খুবই ভালো কোশ্চেন করেছে যে পরপর 3টি প্রশ্নের উত্তর না পারলে কিভাবে কনফিডেন্স হয়। থ্যাংক ইউ সো মাচ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমি অবশ্যই ওই সময় তখন হচ্ছে মুস্কি হাসির ভিতরে থাকবেন, অর্থাৎ নিজের মনটাকে কখনোই গাম্ভীর্য বা হচ্ছে মন খারাপ করবেন না। ওই সময় অবশ্যই 3টা প্রশ্ন পারেন নাই, ভিতরে আপনার কি প্রফুল্ল থাকবে, ভিতরটা হচ্ছে সতেজ থাকতে হবে এবং মুস্কি একটা হাসির ভাব বা
ভিতরে একটা এইভাবে কিন্তু কনফিডেন্সটা গ্রো করতে হবে মূলত। এখন আপনি 3টা প্রশ্ন পারলেন না, তার মানে কিন্তু ভাইবা আপনার খারাপের দিকে যাচ্ছে। এন্ড আপনি যদি আরো নার্ভাস ফিল করেন, হতাশ হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি ওইখানেই কিন্তু পিছায় পড়ে যাবেন। এই জন্য মুস্কি ভাব এবং নিজের ভিতরে কিভাবে একটা উৎফুল্ল বা একটা প্রফুল্ল নিয়ে আসা যায়, এই ধরনের টেন্ডেন্সি ক্রিয়েট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং অবশ্যই 3 নম্বর কোশ্চেনের পরে 4র্থ নম্বর অ্যান্সার দিতে পারবেন। হ্যাঁ, আমরা ওগুলো সবগুলো নিয়ে কথা বলবো আপনাদের। তাহলে আপনাদের এখন প্রশ্ন আর না নেই, হ্যাঁ প্রশ্নগুলো আমরা আর একটু পরে নেই তাহলে, ঠিক আছে? আমরা একটু সিকোয়েন্স অনুসারে যাই। যারা জানেন তারা লিভ নিয়ে নেন, বারবার বলি যারা যে বিষয়গুলো আমার জানেন আপনারা লিভ নিয়ে নেন, ঠিক আছে? ভাইবার এই যে লেকচার, এগুলো আমরা 2017 সাল থেকে এই লেকচারগুলো দিয়ে আসতেছি, ঠিক আছে? 2017 সালে বিপিএসসি ভাইবা সংক্রান্ত লেকচার দেওয়ার মতো কেউ ছিল না, ঠিক আছে? আমি মনে করি ওয়ান অ্যান্ড অনলি ম্যান মোহাম্মদ মোকাদ্দেস আলী, এবং সেখান থেকেই কিন্তু এগুলো কপি কাট পেস্ট হইতেছে। সো কোনো বিষয় না। সো আমি আপনাদেরকে বলবো, যারা আমার এই বিষয়গুলো আগে থেকে জানেন, আপনি লিভ নিয়ে আপনি পড়াশোনা করেন, এখানে আপনার থাকা যাবে না, সময় নষ্ট করা যাবে না। আর একবার বলে রাখি, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেন। কি জন্য শেয়ার করবেন? আমার উপকার হবে, এই জন্য শেয়ার করবেন। ওকে, এখন আসেন আমরা কোশ্চেন আমার পরে আসতেছি। আমি একটু বেসিক আলোচনা করে দেই ভাই, বেসিক আলোচনা করে দেই। বেসিক আলোচনা না করলে কিন্তু হবে না। আপনি সবকিছু আপনার ঠিক আছে, এই বিষয়গুলো না জানা থাকার কারণে আপনি হয়তো স্লিপ খেয়ে পড়তে পারেন বা আপনি স্লিপ হতে পারে। হ্যাঁ, আমরা পুরো ধারাবাহিকতা আলোচনা করবো। এখন আপনাদের আর কোনো প্রশ্ন নিব না, প্রশ্ন এখন করিয়েন না, ঠিক আছে? এখন কোনো প্রশ্ন করা যাবে না, ঠিক আছে? প্রশ্ন করা এখন যাবে না। আমরা প্রথমত আসি ড্রেসের বিষয়। ড্রেসের বিষয়ে আসি। ড্রেস 1 নম্বর হচ্ছে ছেলে মেয়ে, তাই না? এটা হচ্ছে ছেলে, 2 নম্বর হচ্ছে মেয়ে। ওকে, আমরা এটা মুখে মুখে ব্রিফিং দিয়ে দিচ্ছি, এবং আপনাদের কাছে যে গাইড বই রয়েছে, বিভিন্ন ধরনের বই রয়েছে, সেটা আপনি একটু দেখে নেবেন। ওইখানে সবগুলো আমাদের সুন্দর করে বলা আছে, ওই বিষয়গুলো ওখান থেকে ক্লিয়ার করতে পারবেন। এখন ড্রেসের বিষয় আমরা ছেলের মধ্যে আবার 2 ধরনের, যাদের দাড়ি রয়েছে আর যাদের দাড়ি ছাড়া, অথবা মনে করেন যে দাদা দাড়ি রাখে নাই এবং রেখেছে, তাদের একটু পার্থক্য রয়েছে। যেহেতু এখন শীতকাল চলতেছে, অবশ্যই যারা দাড়ি রেখেছেন বা যারা হচ্ছে সুন্নতের উপরে আছেন, আপনি অবশ্যই মার্জিত একটা পাঞ্জাবি, যেটা আমি সবসময় বলে থাকি যে স্টেপ কালার, স্টেপ হইতে হবে, এই টাইপের পাঞ্জাবি পরা বেটার। বাট আপনার স্টেপ নাই, আপনাকে খুঁজতে হবে না, যেটাই আপনার আছে, যেটাতে মার্জিত মনে হয় আপনাকে লুকিং সো গুড, মানে আউটলুকিংটা অনেক ভালো আসবে, এই ধরনের পাঞ্জাবিটা আপনি পরবেন। অর্থাৎ স্টেপটা, এটা আমার পরামর্শ যে আপনি স্টেপ জাতীয় পাঞ্জাবি পরবেন অবশ্যই। যেহেতু এখন শীতকাল, আমরা বারবারই বলি শীতকালে আসলে আপনি কোটি পরতে পারেন, ব্লেজার পরতে পারেন, আপনি কোট পরতে পারেন, ঠিক আছে? যারা টাই পরেন টাইও পরবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা যে টুপিগুলো ইউজ করি, এই টাইপের খাড়া টুপিগুলো আমরা পরবো, ঠিক আছে? কখনো যে তুর্কিস যেটা আছে এভাবে মাথায় দিলে বসে যায়, এই টাইপের টুপিটা না পরা ভালো, বাট যদিও পরেন কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর আমরা হচ্ছে কি করব, অবশ্যই ব্ল্যাক শু পরতে হবে, ম্যান্ডেটরি না। ব্ল্যাক শু, ব্রাউন কালারের শু হইতে পারে, এবং ওই শুটার মধ্যে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যে অনেক শু আছে, আমরা যখন চলি বা পায়ে হাঁটি তখন খটখট একটা শব্দ হয়, এই শব্দ যেন না হয়, এই দিকে একটু খেয়াল রাখতে হবে। ছেলের জন্য একই কথা, যে এগুলোর বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। ড্রেস আপের বিষয়টা নিজের কাছে, জাস্ট আপনি ড্রেসটা পরে আপনি হচ্ছে জাস্ট হচ্ছে আয়নার মধ্যে তাকাবেন, ইউর আউটলুক যে ফেসটা, এটা যদি সুন্দর আসে, দ্যাটস গুড, কোনো সমস্যা নেই, ঠিক আছে? নো প্রবলেম, ক্যারি অন। ড্রেস নিয়ে কোনো ধরনের কোনো ইয়া করেন না। আমি 300 টাকার পাঞ্জাবি পরে ভাইবা দিয়েছি, মনে রাখবেন, ঠিক আছে? 300 টাকার পাঞ্জাবি পরে পরপরে একই পাঞ্জাবি পরে 2 দিন ভাইবা দিয়েছি। সো আপনি ড্রেস আপের জন্য যে একদম 4000 টাকার বাসায় এখন ফোন দিয়ে বলতে হবে আমার ভাইবা 5000 টাকার পাঞ্জাবি কিনতে হবে, শু প্যান্ট টাই এগুলো করেন না। আপনার যেটা হচ্ছে রেঞ্জের মধ্যে সেটাই আপনি করবেন। আর পুরুষদের ক্ষেত্রে আমরা অলওয়েজ বলবো যে আপনি হচ্ছে হোয়াইট শার্ট, মানে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে যাদের দাড়ি নেই, হোয়াইট শার্ট পরবেন, ব্ল্যাক প্যান্ট পরবেন, ব্ল্যাক বেল্ট পরলেন, ব্ল্যাক শু পরলেন, ব্ল্যাক মোজা পরলেন, দ্যাটস মিন শক্স পরলেন, অল এভরিথিং ব্ল্যাক পরলেন, ঠিক আছে? হেয়ার তো ব্ল্যাক আছেই। দেন হচ্ছে চুলের স্টাইলিশটা যেন ঠিক থাকে, যদিও শীতকাল মনে হবে যে না, তো চুলের স্টাইলিশটা অবশ্যই ঠিক রাখবেন, মার্জিত রাখবেন, ঠিক আছে? যাদের খোঁচা খোঁচা দাড়ি আছে, ঠিক আছে? অনেক পোলাপাইনের আছে খোঁচা খোঁচা দাড়ি থাকে, এটা আমি বলবো না যে আপনি কেটে ফেলেন, এটা আপনি বুঝে নিয়েন, ঠিক আছে? এটা আমি বলতে পারবো না। সো খোঁচা খোঁচা দাড়ি না রাখাটা বেটার। হ্যাঁ, দাড়ি রাখলে পূর্ণাঙ্গ রাখতে হবে, নাহলে খোঁচা খোঁচা রাখার দরকার নাই। নিজেকে অবশ্যই নিট অ্যান্ড ক্লিন করে আয়নার সামনে তাকালেই আপনি বুঝবেন আপনার চেহারাটা কেমন লাগতেছে। এই হলো পুরুষদের কথা শেষ। এখন আমরা মেয়েদের আসি। মেয়েদের ক্ষেত্রে 2 ধরনের ভাগ আছে। অনেকে পর্দা করে, পর্দা করে না, বোরকা পরে, হেজাব পরে, হেজাব পরে না, ঠিক আছে? এই ধরনের ক্রাইটেরিয়ার মধ্যে আছে। অনেকে শাড়ি পরে ভাইবা দিতে চায়। যারা জীবনে শাড়ি পরে নাই, ভাইবার সময় কখনো আপনি শাড়ি পরে ভাইবা দিতে যাবেন না, কারণ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আপনি আমার শাড়ি পরতেছেন, এই শাড়ি পরতে যা ভাইবা রুমে ঢুকতে গিয়ে দেখা গেল যে এলোমেলো কিছু ঘটে গেল। সো এটা আপনার জন্য ব্যাড হইতে পারে। আর আপনি অবশ্যই কি করবেন, যারা হেজাব পরে যান,
আপনি হচ্ছে বোরকার সাথে বা আপনারা ওয়ান পিস টু পিস যেগুলো আছে এগুলোর সাথে আপনার হেজাবটা ম্যাচ করে পরবেন। এক কথা হচ্ছে আউটলুকিংটা ভালো আসলেই হলো। যারা শাড়িতে অভ্যস্ত অবশ্যই আপনি শাড়ি পরে ভাইবা দিবেন, কোনো সমস্যা নাই। যে যেটাতে অভ্যস্ত সেটাই এখানে ইউজ করবেন এবং অবশ্যই কালারগুলোর দিকে একটু খেয়াল রাখবেন, একবারে যেন অড কালার না হয়, যে কালারগুলো দেখলেই যারা হচ্ছে অনেক মানে ধরার সাথেই বুঝতে পারবে যে কালারটা ভালো হয়নি বা যেটাতে হচ্ছে আপনাকে ওয়াট লাগবে এই ধরনের কালার পরা যাবে না। মার্জিত কালার আমাদেরকে পড়তে হবে এবং মার্জিত কালারগুলোকে আমাদেরকে চুজ করতে হবে। অবশ্যই বোরকার সাথে আপনি হিজাব পরতে পারেন, ওয়ান পিসের সাথে হিসাব পরতে পারেন, শাড়ি পরতে পারেন। যারা কোনো কিছু মানে এগুলো পরেন না, আপনি এমনি সালোয়ার কামিজ পরে যাবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কোনো ধরনের কোনো সমস্যা নাই, এগুলো নিয়ে কোনো ওইরকম। আমরা এখানে বিসিএস ক্যাডারের ভাইবা দিতে যাচ্ছি না, আমরা দশম গ্রেডের ভাইবা দিতে যাচ্ছি। ওরা আমাদেরকে ভালো করে চিনে এবং জানে, আমাদের সম্পর্কে তাদের একটা ধারণা আছে অবশ্যই। কিন্তু আমার কাজ হচ্ছে কি মার্জিত ড্রেসে যাওয়া। ওকে, আমরা কি করব, ছেলে মেয়ে উভয় আমরা মার্জিত ড্রেসে চলে যাবো। ড্রেস আপের বিষয়ে শেষ, এগুলো আপনারা জানেন, ঠিক আছে? তারপর আমি একটু বকবক করলাম। এখন দেখেন, আপনার ভাইবা হচ্ছে মনে করেন যে 10টা 30-এ। ভাইবা কয়টার দিকে বিপিএসসি মনে করেন টাইম দিয়েছে আমাদের 10টা 30 বা 10টায় আমাদেরকে বিপিএসসি টাইম দিয়েছে। এখন আমরা অবশ্যই কি করব, ভাইবা মোটে অবশ্যই আমরা একটা সময় উপস্থিত হবো। অনেকে আমরা 9টার মধ্যে উপস্থিত হয়ে যাব। আমরা কি করব, 9টার মধ্যে আমরা উপস্থিত হয়ে গেলাম। 9টার মধ্যে উপস্থিত হয়ে যে ওইখানে আমাদেরকে চেকিং চলবে, আমাদের যে প্রবেশদ্বার থাকবে সেইখানে আমাদের চেকিং করে করে আমাদের হচ্ছে নিয়ে যাবে। নিয়ে যে হচ্ছে এটা এখন আছে কিনা আমি জানি না, চেকিং করে আমাদেরকে অবশ্যই একটা হল রুমে নিয়ে যাবে। কি করবে, আমাদেরকে অবশ্যই একটা হল রুমে আমাদেরকে নিয়ে যাবে। সেটা আন্ডারগ্রাউন্ডে হইতে পারে, ওইদিকে একটা রুম আছে সেখানে নিয়ে যাবে। তাহলে আমাদের যত মালপত্র থাকবে এগুলো কিন্তু এইখানে যে গেট থাকবে সেইখানে এগুলো জমা দিয়ে যাইতে হবে। হ্যাঁ, এগুলো ম্যাক্সিমাম গুলো এখানে কিন্তু জমা নিয়ে নিবে, দিয়ে আপনাকে সবগুলোকে হল রুমে নিয়ে যাবে। সে আমাদের 4 তারিখে ভাইবা শুরু হচ্ছে, 4/2/2024। এখানে হচ্ছে 140 জনের মতন ভাইবা দিবেন। তো সবগুলোকে যখন আমাদের হলে নিয়ে যাবে আমরা সবাই এখানে স্ট্যান্ড বাই থাকবো। 10টায় শুরু হওয়ার কথা বা 10:30টায় শুরু হওয়ার কথা, একটু লেট হইতে পারে, সেটা বিষয় বুঝতে পারছেন? তো লেট হইতে পারে, কোনো বিষয় না। আমার কাজ হচ্ছে কি ওইখানে থাকা। এখন ওইখানে থেকে অবশ্যই আপনি 2-1জনের সাথে পরিচয় হয়ে যাবেন। কেউ যদি একা একা যান, কারোর সাথে আশেপাশে 1-2জনের সাথে কানেক্টেড থাকবেন, পরিচিত হয়ে থাকবেন। এবং এইদিকে আমাদের ওয়াশরুম থাকবে, অবশ্যই আপনি ওই সময় ওয়াশরুমের দরকার হলে ওয়াশরুমটা সেরে নেবেন এবং পাশের জনকে অবশ্যই বলে যাবেন বিষয়গুলো। কেন এটা বারবার বলতেছি কেন জানেন? কারণ এইখানে যে ডেস্ক থাকবে, এইখানে বিপিএসসি লোকেরা আসেন, তারা হচ্ছে রোল কল করে যাবে যে এত থেকে এত, এত থেকে এত, এত থেকে এত, এই 3 তলার পশ্চিম পাশে, 4র্থ তলার উত্তর পাশে, ঠিক আছে, বোর্ড নাম্বার 7, এইভাবে করে করে যাবে। বাট আপনি যখন ওই সময় যদি ওয়াশরুমে থাকেন আপনি কিন্তু এই নিউজটা পাবেন না। এই জন্য পাশের জনকে বলে যাবেন এরকম ঘটেছে। আপনি যখনই বের হয়ে আসে দেখলেন যে আপনার সাথে গুলা সব চলে গেছে, তখনই কিন্তু আপনার ভিতরে একটা ঘাম চলে আসবে, শীতকাল, তারপরে কিন্তু ঘেমে যাবেন। এই যে টেন্ডেন্সি ক্রিয়েট হইলো, মানে একটা টেনশন যে চলে আসলো মাথা, এইটাতে আপনার ভাইবাটাকে সমস্যা হয়ে যাবে। এই জন্য পাশের জনকে বলে যাবেন আপনার রোল চলে গেলেও সেই জন্য নোট রাখে কত নম্বর বলছে, আপনি বের হয়ে তখন এদিক দিয়ে অবশ্যই ওইখানে চলে যাবেন, যে দেখবেন যে আপনার রোল এত থেকে এত এখানে আছে। ক্লিয়ার? এই বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা কেন এটা এত জোর দিচ্ছি? এই বিষয়টা বুঝেছেন? অনেক ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হবে। সে আপনার রোল লাগতেছে, ওই সময় আপনার ওয়াশরুমে যাওয়া দরকার, কিন্তু আপনার রোল চলে গেল, আপনি এখন কি করবেন? খুবই টেনশন কাজ করবে। এই জন্য বলে রাখবেন। এই বিষয়টা ক্লিয়ার কিনা একটু কমেন্টস করেন। আগত বিষয়টা বুঝতে পেরেছো? হ্যাঁ শাহিন আলম, এটা তো বললাম, বুঝি নাই কেন? বুঝেন নাই কেন? মেহরাব হোসেন টিপু বলেছে ক্লিয়ার, আবির রহমান ক্লিয়ার। এটা কিছু না, জাস্ট আপনি গেট পার হয়ে আপনাকে যে হল রুমে রাখবে, আপনি পাশের, অবশ্যই আমরা তো মিলে ঝুলে যাবো, 2-4জন আমাদের একসাথে ভাইবা দিতে যাই, এটাই আমাদের হচ্ছে প্র্যাকটিস থাকে। সো যদি কেউ একা যান, যে আপনি দূর থেকে আসছেন, একা কেউ আপনার পরিচিত নাই ওই বোর্ডে, ঠিক আছে, পাশের জনের সাথে পরিচিত হবেন, তার রোল এবং আপনার রোল তার সাথে কানেক্টেড হয়ে পরিচিত থাকবেন। ইন কেস অফ বাইকের যদি আপনি ওয়াশরুমে থাকেন, আপনার সিরিয়ালের যে মনে করেন যে 20 জন আছে বা 30 জন আছে আপনার বোর্ডে, এরা যদি চলে যায়, আপনি যদি বের হয়ে এসে দেখেন যে আমার রোল চলে গেছে, তখন তো আপনার মধ্যে ঘাম চলে আসবে, আপনি টেনশনে পড়ে যাবেন। এই জন্য ও জানা থাকলে, ওই ভাই যদি জানে, তখন ওই ভাই বলবে যে দোতলার পূর্ব পাশে বা দোতলার 3 নম্বর বোর্ডে, ঠিক আছে, তখন আপনি সেখানে চলে গেলেন, কোনো সমস্যা না, আপনি ওয়াশরুম থেকে বের হয়ে ওখানে চলে গেলেন। যখন দেখবেন না আপনার ভাইবা কোথায়, কোন রুমে, আপনি কিছু জানেন না, তখন টেনশনটা বের হবে। এটা কিছু না, এটা খুবই সিম্পল। ওই যে ব্যাগ নিয়ে যাবেন, ব্যাগ সহ ফোন সহ সব জমা নিবে এই জায়গায়, আপনাদের একটা নির্দিষ্ট ইয়ে থাকবে, এখানে জমা নিবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়টা আপনাদেরকে একটা ধারণা দিলাম। এখন মনে করেন আপনাদের তো ওখানে 7টা বোর্ড হইতে পারে, ধরেন 140,
তাহলে 7 দুগুণে 40 জন, কতজন হবে এটা তো আমি মোকাদ্দেস বলতে পারি না, ঠিক আছে। সে ধরেন যে আমাদের 7টা বোর্ড হবে, প্রতি বোর্ডে আমাদের 20 জন করে, তাহলে আমাদের প্রথম দিনে কতজনের ভাইবা আছে? 140 জনের, সেই তাহলে 7টা বোর্ড। এখন আপনি কি করলেন, বোর্ডের এই রুমে চলে আসেন, এই রুমে চলে আসে, এটা হচ্ছে মেন দরজা, এখানে আপনি ঢুকলেন। এই রুমটা আবার অনেক বড়, বুঝছেন, এই রুমটা আবার অনেক বড়। এখান থেকে আপনাদের বসার জন্য চেয়ার থাকবে, এইখানে হচ্ছে স্যারের পিএ থাকবে, এইখানে হচ্ছে স্যারের পিএ থাকবে, আপনারা এদিক দিয়ে করে করে এদিক দিয়ে বসে যাবেন। আর এইটা হচ্ছে ডোরস, সাদা যে রুম থাকবে এই রুমটা কিন্তু অনেক বড়, বুঝতে পেরেছেন, সাদা যে রুমে থাকবে এই রুমটা কিন্তু অনেক বড় একটা রুম। আপনারা সবাই এদিক দিয়ে বসে যাবেন, এদিক দিয়ে সবাই বসে যাবেন। আর এইটা হচ্ছে দরজা, এখানে একটা টুল থাকবে, ফার্স্ট ক্যান্ডিডেট যে হবে সে তাকে এখানে বসাবে। আপনারা রুমে ঢুকার পরে আপনাদের কাজ হবে, এই পিএ কি করবে, আপনাদের সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে নেবে। পিএ কি করবে, সমস্ত ডকুমেন্টগুলো আপনাদের এখানে জমা নেবে, সমস্ত ডকুমেন্টগুলো জমা নিয়ে আপনাদের এখান থেকে সিরিয়াল করে 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 বসাই দিবে। ওকে, পিএ সমস্ত ডকুমেন্ট নেওয়ার পরে এখন যখন ভাইবাটা আমাদের স্টার্ট হবে, এই রুমটা একটু বড় করে দেখাই। হ্যাঁ, এই আপনারা যারা লাইভ করতেছেন 19 তারিখে কিন্তু আবার আসিয়েন না সরাসরি, এখানে অনেকে গাজীপুর থেকে আসেন, আপনি লাইভ দেখতেছেন, আবার 19 তারিখে কিন্তু আবার সরাসরি আসিয়েন না। আমাদের জুনিয়র ইন্সট্রাক্টরের ভাইবা সংক্রান্ত বিষয়ে গাজীপুরে 19 তারিখ সন্ধ্যা 6:30টার দিকে আমরা সরাসরি আবার সেখানে যারা আছে তাদের জন্য আমরা ইয়া করব। হ্যাঁ, ড্রেস চেঞ্জ করলে ওয়াশরুমে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, ব্যাগ তো রেখে দিতে হবে, ব্যাগ হচ্ছে রেখে দিতে হবে, ব্যাগ রাখার জন্য আপনাকে আটকাই দিবে, সেখানে ব্যাগ রেখে দিতে হবে। দেখেন, এটা মনে করেন যে এই রুমটা, এটা হচ্ছে আমাদের মনে করেন যে ডোর, এটা হচ্ছে আমাদের ডোর, আর এইখানে একজনকে বসায় রাখবে, আর আপনারা তো এইদিকে আছেন, ঠিক আছে, আপনারা তো এইদিকে আছেন, তাহলে এইখানে। আর ছাত্রদের মনে করেন টেবিলটা হবে এই জায়গায়, ঠিক আছে, ছাত্রদের টেবিলটা হবে এই জায়গায়। মনে করেন বোর্ড চেয়ারম্যান যিনি, ইনি থাকবেন এখানে। এইখানে মনে করেন হচ্ছে ডিপার্টমেন্টাল এক্সপার্ট থাকবে, ডিপার্টমেন্টাল এক্সপার্ট, আর এই পাশে হচ্ছে নন এক্স। বিপিএসসি তে সাধারণত কয়জন থাকে? 3 জনই থাকে। বিপিএসসি তে ভাইবা বোর্ডে সাধারণত আমাদের 3 জনই থাকে, বিপিএসসি তে ভাইবা বোর্ডে সাধারণত আমাদের 3 জনই থাকে। এখন দেখেন, ক্যান্ডিডেট আমি আমার বসার জন্য এই যে ইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, এই দোয়াটা সবাই পড়তে থাকবেন, যারা মুসলমান আছে না, ফাবিয়া ইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, এই দোয়াটা আপনারা ওখানে পড়তে হবে। নেট কানেকশন সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা, এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছিল। আচ্ছা, তাহলে এখন দেখেন, আপনি যখন হচ্ছে এই জায়গায় বসে থাকলেন, হ্যাঁ সব দেখা যাচ্ছে, ও ফাবি আইয়ে আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, এই দোয়াটা পড়বেন। হ্যাঁ, আচ্ছা, যখন আপনি আপনার নাম্বারটা আসবে, দেখেন আমি বারবার কেন এটা দেখাচ্ছি বলেন তো, সাররা কিন্তু অনেক দূরে থাকবে, দেখবেন যে এই সাররা হচ্ছে মোবাইল চাপতেছে, সবাই মোবাইল চাপবে, যা মন চায় করবে, ওরা আমাদের স্যার, ঠিক আছে। তাহলে আপনি যখন এখান থেকে ডোরে যখন প্রবেশ করবেন, ডোর খুললেন, প্রবেশ করলেন, এখান থেকে স্যারদের অনুমতিটা নেবেন। মে আই কামিং স্যার, বাট ইংলিশে যদি বলেন দ্যাটস গুড, তারপরে এখান থেকে বলতে পারেন আমি আসতে পারি স্যার, ওকে, তাহলে আপনি এখান থেকে এটা বলে দিলেন। বলে দেওয়ার পর যখন আপনি দরজাটা খুলে যখন অনুমতি নিলেন, দরজাটা খুলে অনুমতি নিলেন, একটু এই জায়গায় আসে, আপনি এখান থেকে সাউন্ডটা হচ্ছে দিলেন, ছাত্রদেরকে সালাম, ছাত্রদেরকে এখানে সালাম দিয়ে দিলেন, ঠিক আছে, এখানে একটু এসে ছাত্রদেরকে সালাম দিয়ে দিলেন, মানে চেয়ারের একটু কাছাকাছি এসে ছাত্রদেরকে আপনি সালাম দিয়ে দিলেন। তারপরে হচ্ছে ছাত্র যদি ডিরেক্ট বলে যে বসেন, তো বসে গেলেন, যদি বসতে না বলে তখন আপনি অনুমতি নিয়ে এই চেয়ারের সিটে বসে যাবেন, অনুমতি নিয়ে চেয়ারের সিটে বসে যাবেন। তাহলে আপনি কি করবেন, অনুমতি নিয়ে চেয়ারে বসে যাবেন, ঠিক আছে। বসে যাওয়ার সাথে সাথে দেখবেন বোর্ডের যিনি চেয়ারম্যান থাকবেন, মানে বিপিএসসি মেম্বার যিনি থাকবেন, এখানে বোর্ডের চেয়ারম্যান, এনারা দুজন কিন্তু বাইরে, না, ইনি বাইরে থাকবেন, ইনি বাইরে থাকবেন। বোর্ডের যিনি চেয়ারম্যান থাকবেন, ইনি হচ্ছে দেখবেন যে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে এই কোন পলিটেকনিক থেকে পাশ করেছেন, কত সালে বের হয়েছেন, দেন বলে দিবে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। যদি বলে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তাহলে নিজের সম্পর্কে অবশ্যই ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বললে আপনি ইংলিশে সেটা বলবেন। ইন্ট্রোডিউস ইয়োরসেলফটা সবাই জানেন, এটা প্র্যাকটিস করে নেন। আর যখন বলবে যে তোমার নিজের সম্পর্কে একটু বলো, তখন আপনি বাংলায় বলবেন, ইংলিশে বললে আপনি ইংলিশে বলবেন, অথবা উনি কিন্তু বলে দিবে যে ডিসক্রাইব ইয়োরসেলফ উইদিন 1 or 2 মিনিটস, 1-2 মিনিটের মধ্যে তুমি তোমার নিজের সম্পর্কে বলো। তখন আপনি হচ্ছে ফ্র্যাঙ্কলি এটা এখান থেকে বলা শুরু করে দিলেন, কোনো উইদাউট হেজিটেটেড ছাড়া। এটা অবশ্যই প্র্যাকটিস করবেন। বিপিএসসির ভাইবা বোর্ডে সবচেয়ে কমন কোশ্চেন কি, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এটা হচ্ছে সবচেয়ে কমন। দেন তিনি দেখবেন যে বেশি কোনো কোশ্চেন করবে না, অল্প কিছু কোশ্চেন করে হচ্ছে এখানে কাছে পাস, আইনি অল্প কিছু কোশ্চেন করে দেখা যাবে যে ডিপার্টমেন্টের কাছে পাস করে দিবে। এখন ডিপার্টমেন্ট স্যার আপনার যখন কোশ্চেন করবে, আপনি কি করলেন, আপনার মুভমেন্টটা পুরোটা এনার দিকে ঘুরে দিলেন,
আর এই দুইজনকে আপনি কি করলেন, এই দুইজনকে বাদ দিয়ে দেন। এই কাজটা কিন্তু ভাইবা বোর্ডে করা যাবে না। আপনি অবশ্যই, ইনি আপনাকে কোশ্চেন জিজ্ঞাসা করতেছে, আপনি অবশ্যই এনার দিকেও তাকাবেন, এনার দিকেও, এনার দিকেও, অর্থাৎ আই কন্ট্যাক্টটা মূলত এনার সাথে থাকবে এবং সর্বোপরি আই কন্ট্যাক্টটা সবার সাথেই আপনার থাকতে হবে। এখন আপনি মনে করেন যে এনার দিকে বলছে, আপনি ঘুরে স্যারের দিকে দেখায় দেখায় আপনি ডিপার্টমেন্ট কোশ্চেনে আনসার দিচ্ছেন, আর ওই দুইজন স্যারকে আপনার পিছনে ফেলে দিয়েছেন। এই কাজটা কিন্তু করা যাবে না। সো বি কেয়ারফুল, এই কাজটা কখনোই করা যাবে না। সো ডিপার্টমেন্ট স্যার আপনাকে কোশ্চেন করবে, আপনি অবশ্যই উত্তর দিবেন। উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনার কোনো হাত টেবিলে রাখা যাবে না, সুন্দর মতো একদম স্ট্রেট কাটের মতো বসে থাকবেন এবং যেভাবে বসলে আপনি কমফর্ট ফিল করেন সেভাবেই বসবেন। দেন কোনো টেবিলের মধ্যে কোনো হাত রাখবেন না, কোনো কাপাকাপি করবেন না, ঠিক আছে? কোনো ধরনের কোনো জড়তামূলক নেগেটিভ প্রশ্নের উত্তর দিবেন না। আপনাকে যেটা বলবে আপনি যদি সেটা উত্তর জানেন সুন্দর করে বলবেন, কিন্তু আমতা আমতা করবেন, অভিনয় করবেন, এই ধরনের কোনো কাজ করা যাবে না। ওকে, কোনো ধরনের কোনো অভিনয় করা যাবে না, দ্যাটস ডিরেক্ট, যেটা आंसर রাইট জানেন দ্যাটস রাইট বলে দিবেন। ওকে, এখন দেখা গেল আপনি হচ্ছে কোনো প্রশ্ন জানেন না, তখন বলবেন সরি স্যার, এটা উত্তর আমার জানা নাই। কোনো ধরনের কোনো অভিনয় করা যাবে না, কোনো পণ্ডিত্য বা পাণ্ডিত্য জাহির করা যাবে না। স্যার আমি জানতাম, এখন মনে পড়তেছে না। স্যার আমার এই প্রশ্নটা জানা ছিল স্যার, হাত এরকম করে ঘোরাচ্ছেন, স্যার আমার এটা জানা ছিল স্যার, এখন মনে পড়ছে। এই কাজগুলো কখনোই করা যাবে না, ডিরেক্ট বলে দিবেন সরি স্যার আমার এটা উত্তর জানা নাই। এরকম করে করে এরা যখন প্রশ্ন করলো, দেন হচ্ছে ননের কাছে চলে গেল। নন এক্সপার্ট মানে নন ডিপার্টমেন্ট এক্সপার্ট যিনি থাকবেন ওনার কাছে গেলে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক প্রশ্নগুলো, বাংলাদেশের প্রশ্নগুলো, সমসাময়িক প্রশ্নগুলো, এই টাইপের প্রশ্নগুলো ওনার কাছ থেকে আসবে। দেন আপনাকে সবগুলো গুছায় তারপরে হচ্ছে এই ম্যাম বা যখন হচ্ছে ইনি আপনাকে ছেড়ে দিবে, তখন ওনাদের কথা বলে আপনাকে ছেড়ে দিবে, ঠিক আছে আপনি আসতে পারেন। দেন এই নন ডিপার্টমেন্ট ম্যাডাম যিনি থাকবেন, স্যার যিনি থাকবেন, এনার ভাইবা বোর্ডে কি ডেমো ক্লাস নিতে বলতে পারে? ভাইয়া নিতে বললে কিভাবে নিতে পারি? আচ্ছা, যদি প্রশ্নকে এখন কি করতে চান, যদি কিছু না পারি তাহলে কিভাবে সাজিয়ে উত্তর দিব? ফাদারলি থ্যাংক ইউ সো মাচ। ভাইবা বোর্ডে এখানে ডেমো ক্লাস বিপিএসসি তে নিবে কিনা এটা বলার সরটা, বাট এটা যেহেতু শিক্ষক পেশা, মানে পেশা হচ্ছে শিক্ষা, সেক্ষেত্রে তাদের এখানে ডেমো সিস্টেম থাকতে পারে, অথবা বোর্ডের মধ্যেই কিন্তু কাগজ কলম থাকবে, ঠিক আছে? এই বোর্ডের মধ্যে কি থাকবে, তাদের কাগজ কলম থাকবে। আপনাকে এসএফডি বিম ড্র করতে দিতে হইতে পারে, অথবা বললো যে একটা ক্যান্টিলিভার বিমে তোমার হচ্ছে এটা ইয়াটা কি হবে, এরকম বিভিন্ন টাইপের আপনাকে দিল, এটা বেন্ডিং মোমেন্টটা একটু দেখাও, এই টাইপের বিষয়গুলো আপনাকে দিতে পারে। অথবা একটা বিম দিল, এই বিমের ভলিউমটা বের করে দেখাও, ঠিক আছে? ছোটখাটো বিষয়গুলো ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যারাই বলেন, ছোটখাটো যে বিষয়গুলো থাকে দ্রুত শর্টকাট দেখানো যায়, সেই বিষয়গুলো এখানে কাগজ থাকবে, দেখানো হইতে পারে এবং অবশ্যই ধরবে, এটা মনে রাখবেন। অবশ্যই সাদা কাগজ থাকবে এখানে, আপনি অবশ্যই কলম নিয়ে যাবেন, আপনি অবশ্যই পকেটে কলম নিয়ে যাবেন, এখানে সাদা কাগজ থাকবে, অবশ্যই ধরতে পারে। ডেমো ক্লাস দিবে কিনা এটা আমি বলতে পারতেছি না, এটা আমার এক্সপিরিয়েন্স নাই। সো আমি যখন জুনিয়র স্টুডেন্ট ভাইবা দিয়েছিলাম, হ্যাঁ ডেমো ক্লাস আমাদের করায়নি, বাট খাতার মধ্যে ধরিয়েছিল। ওকে, তাহলে আপনার ইনি যখন বলবে ঠিক আছে আপনি আসতে পারেন, তখন ইনি আপনাকে আপনার যে সার্টিফিকেট গুলো দিয়েছিলেন এই পি এর কাছে, এই পি এ কিন্তু এই সার্টিফিকেট গুলো পাস করে এনাকে দিয়েছিল, তখন আপনি এখান থেকে এনার কাছে গেছে, আসার সময় ইনি তখন সার্টিফিকেট গুলো আপনাকে দিবে, আপনি এগুলো নিয়ে সুন্দর করে উঠে কোনো ধরনের কোনো শব্দ করবেন না। বসার সময় কিন্তু চেয়ারটা যদি টান দিতে হয় আস্তে করে টান দিয়ে বসে, কোনো শব্দ করা যাবে না, উঠার সময় শব্দ করা যাবে না। সুন্দর করে নিয়ে একটু ব্যাক করে সালাম দিয়ে আপনাকে চলে আসতে হবে। এই ডোরসটা খোলার ক্ষেত্রে ডুবার সময় সাবধান, বের হওয়ার সময় সাবধান, কোনো ধরনের কোনো শব্দ যেন না হয়। যাচ্ছেন ফাইলটা নিয়ে যাচ্ছেন মনে করেন, বা পেপারসটা নিয়ে আসছেন, হুট করে পেপারসগুলো ফেলাই দিলেন, এই ধরনের কোনো কিছু করা যাবে না। এখন আসেন ভাইবা বোর্ডে আমাদের যে ফেল করার যে বিষয়গুলো থাকে, ফেল, হ্যাঁ ভাইবা বোর্ডে ফেল। আপনি যদি নেগেটিভ উত্তর দেন, যেমন আমরা সবসময় এক্সাম্পল দিই যে 10 জানুয়ারি কি দিবস, 10 জানুয়ারি কি দিবস বলেন তো? আপনার ভাইবা 10 জানুয়ারি পড়েছে, যদিও 10 জানুয়ারি পাস হয়ে গিয়েছে। এখন বলেন 10 জানুয়ারি কি দিবস? আমরা কি জানি যে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এখন আপনি বললেন 10 জানুয়ারি জেল হত্যা দিবস, তাহলে কি এটা হবে বলেন? আপনি সহজ একটা জিনিসকে এত কমপ্লিকেটেড করলেন, দেন এমন একটা উত্তর দিলেন যে পুরাটাই হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার উত্তরটাকে ঘুরে গেল। অর্থাৎ এই টাইপের উত্তর আপনার ভাইবা বোর্ডে কখনোই দেওয়া যাবে না। এখন মনে করেন বাংলাদেশের জেলা কয়টা? ধরেন 64টা, আপনি বললেন বাংলাদেশের জেলা হচ্ছে 70টা। এই জন্য তুমি কাম্য বলেন একজন ক্যান্ডিডেট এসেছে, সে হচ্ছে বাংলাদেশ জেলা করতে যাবে না, এখানে নেগেটিভ উত্তর দেওয়া যাবে না। হ্যাঁ আপনি না জানতে পারেন, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনাকে যে প্রশ্ন করা হবে সেটা সঠিক উত্তর দিতে হবে, কখনো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ভুল উত্তর দেওয়া যাবে না। এক্ষেত্রে কিন্তু আপনি ফেল খেয়ে যাবেন এবং আপনার মার্কস কিন্তু কমতে থাকবে। এক ভাই কোশ্চেন করেছিল পরপর 3টা প্রশ্ন পারলাম না, ঠিক আছে, পরপর 3টা প্রশ্ন পারলাম না, তারপর রিকভারি করে ফেলবেন। এখন দেখেন অনেকেই আছে
ইনি যেমন কোশ্চেন করলো, আপনি হচ্ছে প্রথমটা পারলেন না, দ্বিতীয়টা পারলেন না, তৃতীয়টা পারতেছেন না, চতুর্থটা পারলেন না, আপনার ভাইবা কি হচ্ছে, খারাপের দিকে যাচ্ছে, তাই না? খারাপ হয়ে যাচ্ছে। কারণ আমি যদি আপনাকে বারবার জিজ্ঞাসা করি, একই মানে 3-4টা প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারতেছেন না, তখন আমার মনটা খারাপ হবে না যে এই 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 পোলাপাইন কি বা এই ছেলেটা কেমন যে এই উত্তরটা দিতে পারতেছে না? তো অবশ্যই আমাদেরকে এগুলো না উত্তর করার চেষ্টা করতে হবে এবং রিকভার করার চেষ্টা করতে হবে। তখন দেখবেন ওনারাই আপনাকে ভাইবা বোর্ডে অ্যাডজাস্ট করার জন্য মূলত প্রথমেই ভাইবা বোর্ডের যে চেয়ারম্যান স্যার থাকবেন, বোর্ডের চেয়ারম্যান থাকবেন যিনি, ইনি আপনাকে অ্যাডজাস্ট করার জন্য কিন্তু ওগুলো বলবে, কবে পাস করেছেন, কোথা থেকে পাস করেছেন, কোন সাবজেক্টে আপনার ফেভারিট, এতদিন পাস করে কি করলেন, বর্তমানে কি করতেছেন, এগুলো বলে বলে ভাইবার সাথে আপনাকে অ্যাডজাস্ট করে নেবে, ওই এনভায়রনমেন্টের সাথে আপনাকে কি করবে, অ্যাডজাস্ট করে নেবে। ওকে, তাহলে ফেল এটা একটা কারণ হইতে পারে। 2 নম্বর কারণ হইতে পারে যে আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছে যে আপনি 5 ওয়াক্ত নামাজ কেন পড়েন, সে জাস্ট টেস্ট, দিস ইজ ভাইবা। আপনাকে বললো আপনি তো হুজুর, ওকে 5 ওয়াক্ত নামাজ কেন পড়েন, আপনি উত্তেজিত হয়ে গেলেন, ঠিক আছে, উত্তেজিত হয়ে গেলেন। এই ধরনের উত্তেজিত হওয়া যাবে না। এনি কোশ্চেন, যে কোনো কোশ্চেনে আপনি উত্তেজিত হইতে পারবেন না বা উত্তেজিত হওয়া যাবে না। বা ছাত্রদের সাথে কড়া ভাষায় কোনো কথা বলা যাবে না, ছাত্রদের সাথে কোনো বেয়াদবিমূলক আচরণ করা যাবে না, বা অ্যাক্টিভিটি দেখানো যাবে না যেটা দিয়ে প্রকাশ পায় যে আপনি উগ্রপন্থী টাইপের, ঠিক আছে? এই ধরনের কোনো কিছু করা যাবে না। আর সবচেয়ে বড় যেটা হচ্ছে যে আপনি নেগেটিভ উত্তর দিচ্ছেন, সবচেয়ে বড় ভাইবা ফেল হবে নেগেটিভ উত্তর দিচ্ছেন। এখন এইটা আবার সব জায়গায় প্রচার করে বেরিয়ে না। আমি আপনাকে বলি, দেখেন যারা আমরা ভাইবা দিব, ইনশাআল্লাহ ভাইবা আমরা দিব, সে আমাদের এখানে 8 থেকে 10 মিনিট আমাদেরকে রাখবে, আমরা অবশ্যই 8 থেকে 10 মিনিট থাকবো। এই বোর্ড থাকবে না, অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো, এনারাও দিতে পারবো, এনারাও দিতে পারবো। তাহলে আপনি তো পাস হয়ে যাচ্ছেন, আপনি কেন এই নেগেটিভ উত্তর খেয়ে ভাইবাটাকে ফেল করবেন? আপনি যেটা পারবেন না সেটা ইজিলি বলে দিবেন যে স্যার আমার এই মুহূর্তে জানা নাই বা আমি সঠিক জানি না, আমার এটা জানা নাই, সরি স্যার আমার এটা জানা নাই। কখনো নেগেটিভ অ্যানসার করবেন না। ওকে ওকে, এই তো বললাম, ওইটা একটা তোমার হচ্ছে তুমি নেগেটিভ উত্তর দিচ্ছ, তোমাকে তো মার্কস দিবে না, তোমার বিহেভিয়ার খারাপ, তারপর হচ্ছে তোমার কথাবার্তার অ্যাপ্রোচ ভালো না, এগুলো অনেকগুলা। ভয়ের কোনো কারণ নাই, হ্যাঁ ভয়ের কোনো কারণ নাই। ভাই ভাই আপনি ফেল হবেন কি জন্য বলেন তো? এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন, এতদিন ধরে পড়াশোনা করতেছেন, শুধুমাত্র ভাইবা যাবেন, 3 জন স্যার থাকবে, পরিচিত হতে যাবেন, পরিচিত হওয়ার সময় কিছু জিজ্ঞাসা করবে, উত্তর দিবেন, না পারলে উত্তর দিবেন না, শেষ, দিয়ে জমা দিয়ে চলে আসবেন, আপনি তো পাস। তাহলে আপনি এত ভয় পাচ্ছেন কি জন্য? কোনো ধরনের কোনো ভয় পাওয়া যাবে না ভাই, ঠিক আছে? কোনো ধরনের কোনো ভয় পাওয়া যাবে না, কোনো ধরনের কোনো ভয় পাওয়া যাবে না। আর আপনাদেরকে আরেকটু বলে দেই আমার এক্সপিরিয়েন্স থেকে, যেমন আপনার হচ্ছে সকল পেপারস যদি রেডি থাকে, হ্যাঁ সকল পেপারস আপনার রেডি, ওকে, তারপর হচ্ছে আপনার ড্রেস আপ ওকে, ঠিক আছে, ভাই 8 থেকে 10 মিনিট সুন্দর মতো ছিলেন, কোনো ধরনের কোনো ভুলভ্রান্তি করেন না, নেগেটিভ অ্যান্সার দেন না, তাহলে আপনি তো পাস হয়ে গেলেন ভাই, ফেল করলেন ভাই। আর একটা বলে দেই, আপনার হচ্ছে ভাই আমাদের কত মার্কে পাস মার্ক, যদি আমাদের 50 মার্কের এখানে ভাইবা হবে, আমাদের ভাই পাস মার্ক কত বলেন তো? 20 পাইতে হবে। 50 মার্কের মধ্যে কত পাইতে হবে ভাই? 20 পাইতে হবে। কততে পারবে? সর্বোচ্চ কত দেয়? সাধারণত আনুমানিক আছে। যদি বলে আপনি প্র্যাকটিক্যাল করেছেন কিনা, তাহলে কি উত্তর দেব? সেটা পড়িনি, মনে প্র্যাকটিস তো করায় নাই, কততে পাস। আচ্ছা এটা বলতেছি, দেখেন এটা বলতেছিলাম যে আমাদের 50 মধ্যে আমাদেরকে 20 পাইতে হবে। 50 মধ্যে কি পাইতে হবে? 20 পাইতে হবে। আমি করি আমার যারা স্টুডেন্ট আছে, এর আগে প্রিভিয়াস লেকচার যারা দেখেছে বা শুনেছে আমার কথা, আমি বলেছি যে আপনার 20 আপনি ইজিলি পেয়ে যাবেন। সমস্ত ডকুমেন্ট ওকে নিয়ে যাবেন, ড্রেস আপ ভালো থাকবে, ভাইবা উঠে ডুববেন, যা যা পারবেন তাই দিবেন, যা যা পারবেন না কোনো সমস্যা নাই, আপনি বের হয়ে আসবেন, আপনি পাস করবেন। গড়ে ভাইবা উঠে এভারেজ মার্ক ধরেন 28 থেকে 30, এটা ম্যাক্সিমাম রেঞ্জের মধ্যে, অনেকে এই রেঞ্জের মধ্যে কিন্তু থাকবে। এখন ম্যাক্সিমাম কত পাবে আমি মোকাদ্দে এটা বলতে পারবো না, তবে আমরা ধরে দিলাম যে 40 প্লাসও অনেকেই পাবে, ঠিক আছে? ভাইবা কি পাবে? 40 প্লাস মার্কসও অনেকেই পাবে। আর আমরা যারা ভয় পাচ্ছি ভাইয়া অফলাইনে মক ভাইবা নেবেন না, হ্যাঁ অফলাইনে মক ভাইবা আমরা নিব, সেই চেষ্টা আমাদের চলতেছে। একসাথে নিয়ে যাবেন, মূল কপি এবং সত্যায়িত কপি সব একসাথে নিয়ে যাবেন। না, মূল কপি এবং সত্যায়িত কপি সব একসাথে নিয়ে যাবেন, এক ফাইলেই থাকবে, সব এক ফাইলে নিয়ে যাবেন। তাহলে কত দিবে কত দিবে না এটা আমার পক্ষে বলা সম্ভব না, বাট আমরা আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে এবং আমাদের সময় যারা ভাইবা দিয়েছিল বা পরবর্তীতে হচ্ছে 190 এর যে সার্কুলারটা ছিল বা এলজিটি যে সার্কুলারটা গেছে 657 জনের, এর আগে সবগুলো মিলে আমাদের বা এর আগেও আমরা যেটা সামারি বের করেছি সেটা হচ্ছে 28 থেকে 30, আমরা অনেকে এটা পাবো আর অনেকে 40 প্লাসও পাবো, ঠিক আছে? এর মাঝখানে তো অনেকে পাবি। তো আপনার দায়িত্ব হচ্ছে সুন্দর মতো ভাইবাটা দিলে আপনি পাস করে যাবেন, ফেল করবেন না। সো ফেল হওয়ার গেলেই কিন্তু সব শেষ হয়ে যাবে। এই জন্য শুধুমাত্র সাইলেন্ট মোডে থাকবেন, যা পড়তেছেন তাই পড়তে থাকেন, এই বিষয়গুলো মাথায় রাখেন ইনশাআল্লাহ।
ভাইয়া কত তারিখ থেকে নেবেন? হয়তো 20 তারিখে নিতে পারি, এখনো সিদ্ধান্ত নিতে পারি নাই, আমরা গ্রুপে জানাই দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, 20 তারিখে নিতে পারি, সিদ্ধান্ত আমরা জানাই দিব। এখন দেখেন, এক নম্বরে আমরা যেটা আপনাকে বলি যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এটা আপনাকে পড়তে হবে। এটা কিন্তু আমরা আপনাকে সবসময় কিন্তু বলি যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এটা কিন্তু পড়তে হবে। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এটা কিন্তু সবসময় আমরা বলি যে আপনাকে এটা পড়তে হবে। তারপরে আমরা আপনাকে বলি যে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ ভিত্তিক সব একদম মুক্তিযুদ্ধ রিলেটেড যা কিছু আছে, কবিতা, নাটক, ছন্দ, গান, কবিতা, একদম যত কিছু আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক সবগুলো সম্পর্কে আপনার কিন্তু ধারণা থাকার লাগবে। বুঝতে পারছেন? মুক্তিযুদ্ধ ভিত্তিক সবগুলো সম্পর্কে আপনার কি থাকতে হবে? ধারণা থাকতে হবে। বাদ পড়ার বিষয়টা খুবই কম ভাইভাতে, বিপিএসসির ভাইভাতে বাদ পড়ার পার্সেন্টেজটা ধরে রাখেন যে মাত্র 5%। ঠিক আছে, 5% বাদ পড়তে পারে। ওই যে বললাম না, অনেকেই তো বুঝবে না, না বুঝে হচ্ছে আঘাত নিতে হবে, উল্টা উত্তর দিয়ে রাখবে, মনে করবে মনে হয় স্যার উত্তর দিতে পারলে মনে হয় ভালো, এই ধরনের। তো বাদ পড়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। হ্যাঁ, প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আমরা কি বলতেছি যে বাদ পড়ার সম্ভাবনাটা আমাদের খুবই কম থাকবে। এখন দেখেন আপনি কোনগুলো বিষয়ে গুরুত্ব দিবেন। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এটা একটু পড়ে যাবেন ভালো করে। হ্যাঁ, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এটা তো কমন কোশ্চেন, আপনাকে বলে দিতে নিবেন না, আমি পরে জানাবো। হ্যাঁ, নতুন বই থেকে প্রশ্ন করার সম্ভাবনা খুবই কম থাকবে আপনাদের। আর আমাদের যে মেইন বই, সেই মেইন বইগুলো তো ওগুলো আছে। যদি আমি সিভিলের কথা বলি, সার্ভিং, তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন, ডিজাইন, এস্টিমেট, এগুলো নেই তো আমাদের বই। ঠিক আছে, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। এরপরে আমরা বললাম যে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ সব যত কিছু আছে। 3 নম্বর হচ্ছে নিজ জেলা। 3 নম্বর কি ভাই? নিজ জেলা। নিজ জেলার কি আছে বলেন? এ টু জেড, মন্ত্রী, এমপি, মুক্তিযোদ্ধা আছে কিনা, বিখ্যাত, কুখ্যাত, স্থানীয় সুদর্শ, যত কিছু আছে, অল এভরিথিং। কত সালে প্রতিষ্ঠিত হয়েছে নিজ জেলা, সেটাও আপনাকে জানতে হবে। নতুন বিশ্ব নামে একটা বই আছে, সেখানে নিজ জেলা সম্পর্কে সবকিছু পাবেন, অথবা গুগলে সার্চ দিলে পাবেন, ভাইবা বই যারা কিনছেন সেখানেও পাবেন। সো নিজ জেলা সম্পর্কে আপনাকে ডিটেলস জানতে হবে। নিজ জেলা সম্পর্কে কি জানতে হবে? ডিটেলস জানতে হবে। এরপর আসেন যে বর্তমান যে সরকার আছে, বর্তমান সরকারের মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আরো যারা আছে, অল এভরিথিং, তাদের বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। ওকে, তাদের বিষয়গুলো কি করতে হবে? জানতে হবে। 5 নম্বরে হচ্ছে আন্তর্জাতিক বিষয়, আন্তর্জাতিক ও বাংলাদেশ। বাংলাদেশটা আমরা পারবো, তাই না? আন্তর্জাতিক বলতে হচ্ছে আন্তর্জাতিক দেশগুলোর সাথে বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে, ইন্টারনাল যে কানেকশন রয়েছে, আন্তর্জাতিকের খুঁটিনাটি চলমান, এটাকে আমরা বলতে পারি যে সাম্প্রতিকের মধ্যে আমরা এটা ফেলতে পারি, যে সাম্প্রতিক বিষয়গুলো। সাম্প্রতিক বলতে বাংলাদেশ এবং আন্তর্জাতিকের সাম্প্রতিক ঘটনাবলীগুলো আপনাকে পড়ে যাইতে হবে। যেই দিন ভাইবা দিতে যাচ্ছেন ওই দিনে কোনো সাম্প্রতিক ঘটনা ঘটেছে, দুদিন আগে ঘটেছে, 1 মাস আগে ঘটেছে, এই টাইপের বিষয়গুলো আপনাকে পড়ে যাইতে হবে। দেন আন্তর্জাতিক এবং হচ্ছে বাংলাদেশের যে দিবসগুলো রয়েছে, এই দিবসগুলো আপনাকে পড়ে যেতে হবে। আন্তর্জাতিক দিবসও করতে হবে, বাংলাদেশের দিবসও কিন্তু আপনাকে করতে হবে। আর মুক্তিযুদ্ধ রিলেটেড অল এভরিথিং তথ্য আপনাকে জানতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে নিজ জেলা সম্পর্কে অল এভরিথিং জানতে হবে। বর্তমান সরকারের মেগা প্রকল্প থেকে শুরু করে মেট্রো রেল বলেন, পদ্মা সেতু বলেন, যা কিছু আছে একদম খুঁটিনাটি সবগুলো আপনাকে পড়ে যেতে হবে। মেট্রো রেল এবং পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, এগুলো হচ্ছে কি সরকারের মেগা প্রকল্পের মধ্যে উদ্বোধন হয়ে গেছে, কত তারিখে উদ্বোধন হয়েছে। আপনার ওগুলো বই এখন ধরার দরকার নাই। ঠিক আছে, আপনি নতুন বইয়ে এখন হাত দিতে যাইয়েন না, যতটুকু পড়া আছে ততটুকুর মধ্যেই থাকে, নতুন বইয়ে হাত দিতে যাইয়েন না। ঠিক আছে, নতুন বইয়ে হাত দিতে যাইয়েন না। আপনি যদি এনওসি জমা না দিয়ে থাকেন তাহলে জমা দেওয়ার কোনো দরকার নাই, এনওসি দেওয়ার নাই, এখন আর দিতে যাইয়েন না। দশম গ্রেডের নিচে জব করলে এটা বলারও আপনার দরকার নাই, নতুন বইয়ে হাত দিয়েন না ভাই। তাহলে এখন এখানে দেখেন আমাদের পড়াশোনা আসলে 2টা বিষয় করতে হবে। পড়াশোনা কয়টা বিষয় করতে হবে? 2টা বিষয়। মেইন ফোকাসিংটা থাকবে আমাদের ডিপার্টমেন্টের মধ্যে। মেইন ফোকাসিং কোথায় থাকবে ভাই? ডিপার্টমেন্ট। 2 নাম্বার হলো নন। নন বলতে কি বুঝেন ভাই? নন বলতে হচ্ছে আপনি যে পিলির প্রিপারেশন নিয়েছেন, এখনো প্রিপারেশন নিয়েছেন, এই পিলির পড়াশোনা এগুলো হচ্ছে এখানে মেইন। তার মধ্যে এই জিনিসগুলো কিছু গুছাই নিতে হবে। মেগা প্রকল্প বলেন, সরকারের বলেন, বাংলাদেশের বলেন, ইসরায়েল এবং হামাসের মধ্যে যে যুদ্ধ চলতেছে সেই যুদ্ধ বলেন, রাশিয়া, ইউক্রেন, মানে ভাইবাটা হচ্ছে পুরোটাই, আগে বলেছি এক কথা কি বলেছি, পুরোটাই হচ্ছে লাখ। আপনাকে কি প্রশ্ন ধরবে আপনি এটা কখনোই বলতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আমরা চাই যে বেশি নেক, নাকি যারা পুরাতন আছি তারা চাই বেশি নেক, যারা টিকেছি তারা চাই বেশি নেক, যারা নতুন আছে তারা কখনোই চাবে না বেশি নেক। সো আমরা অবশ্যই চাই যে সবাইকে নিয়ে নেক যারা টিকেছি। এবং এখানে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা কি করতেছে? এখানে চাকরি হওয়ার সম্ভাবনা মনে করেন যে 80% থাকতেছে। 80% আপনার চাকরি হওয়ার সম্ভাবনা থাকতেছে। সো আপনি শুধু ভাইবাটাকে জাস্ট ভাইবাটাতে পরিচিত হয়ে আসা আপনার ভাই। বারবার বলতেছি, অনেকে আছে 120 সিভিল মনে করেন 120 প্লাস মাইনাসের মধ্যে আছে, অন্যান্য ডিপার্টমেন্ট 130-35 পর্যন্ত পাচ্ছে। সো আপনার কাজ হবে শুধুমাত্র ভাইবা বোর্ডে দেওয়া পরিচয় হয়ে আসা। ভাই পরিচয় হয়ে আসবেন, অন্য কোনো ধরনের কোনো ভুল করবেন না। ঠিক আছে, অন্য কোনো ধরনের কোনো ভুল করবেন না, বারবার বলতেছি,
কোনো নেগেটিভ উত্তর দিবেন না, কোনো ধরনের কোনো ভুল করবেন না, শুধুমাত্র পরিচিত হয়ে আসবেন। দুই একটা বোর্ড ভাইভা বোর্ড এখানে আমাদের জন্য খুবই হতাশাজনক হইতে পারে। আমি যে বিপিএসসি বিজ্ঞ সদস্যদের যে পোস্ট দিয়েছিলাম সেখানে দেখেছেন অনেকে কমেন্টস করেছে। তো এদের থেকে যেন আমাদের বাঁচতে পারি, এদের বোর্ডের জন্য না পারে সেই দোয়া করতে থাকেন। কিছু কিছু বোর্ড আছে খুবই পজিটিভ, ঠিক আছে, খুবই পজিটিভ কিছু বোর্ড আছে, কিছু কিছু বোর্ড আছে কিন্তু চয়েস লিস্ট কিভাবে দিব এখন বলেছে তানভীর হাওলাদার বলছে চয়েস লিস্ট ভাই যারা তিনটায় ঠিক আছেন আপনার ফার্স্ট প্রায়োরিটি দেখেন, আপনি অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি কি দিবেন, পলিটেকনিক দিবেন। এখন বলতে পারেন ভাই আমি তো মার্কস পাবো 109, পলিটেকনিক দিলে তো হবে না, তাহলে আপনি কি করবেন, অবশ্যই আপনি টিএসসি দিবেন। আচ্ছা, এখন অনেকে ফার্স্ট প্রায়োরিটি পলিটেকনিক দিবে, সে মার্কস পাইছে 125, সে পলিটেকনিক দিক। আর আপনি যদি বলেন যে না ভাই আমি তো 95 পাইছি, তাহলে আপনি টিএসসি দেন, তাহলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকতেছে। এখন আপনি মার্কস পাইছেন 95, আপনি দিয়ে দিলেন পলিটেকনিক, তাহলে আপনার কি পসিবিলিটি কম থাকতেছে। আপনি মার্কস পাইছেন 95, আপনি টিএসসি তে দেন, আটকে যেতে পারে, তাই না? তাহলে এখানে যে পরিমাণ আমাদের স্টুডেন্ট আছে, মনে করেন যে 7K থেকে মনে করেন চাকরি হবে আমাদের হচ্ছে 3.5K এর মতো, তাহলে কি পরিমাণ একটা সম্ভাবনা আপনার এখানে আছে। সো আপনি ভাইভাতে ওইভাবে প্র্যাকটিক্যাল ক্লাসের বিষয়ে বলেন প্লিজ। প্র্যাকটিক্যাল ক্লাসের বিষয়ে ওখানে তো বলবে না মনে হয় ভাই, প্র্যাকটিক্যাল ক্লাসের বিষয়ে বলবে না, আমার যে এক্সপিরিয়েন্স সেখান থেকে বলতেছি, প্র্যাকটিক্যাল ক্লাসের বিষয়ে ওখানে বলবে না। হ্যাঁ, এখন মনে করেন আমাদের যে সিভিলের স্টুডেন্ট সার্ভিং করেছি না, সার্ভিং এর সময় আমাদের যে অফসেটের অঙ্ক আছে চেইন এবং অফসেট, মনে করেন যে 0 থেকে শুরু হলো, 5 ফিট পরে একটা অফসেট নিয়েছি, 10 ফিট পরে একটা অফসেট নিয়েছি, এইভাবে করে অফসেট নিয়ে আমরা যে মানগুলা পাইলাম এটা কোন বুকে তুলি, তারপর হচ্ছে আমরা এটা কোন সূত্র দিয়ে ক্যালকুলেশন করি, প্র্যাকটিক্যাল এইভাবেও আপনাকে ধরতে পারে, এইভাবে ধরতে পারে। তাহলে চয়েস লিস্টটা হচ্ছে আপনার মার্কের উপর ভেরি করে আপনি দিবেন। এনি হাই ভাই ওটাও 10ম গ্রেড, এটাও 10ম গ্রেড, আমার একটা চাকরি দরকার। এখন আপনার কম মার্কস থাকলে আপনি অবশ্যই টিএসসি দিবেন, বেশি মার্কস থাকলে পলিটেকনিকটা আগে দিবেন, যারা তিনটায় ঠিক আছেন সেইভাবে দিবেন। চয়েস লিস্টটা আমি কিন্তু গ্রুপে দিয়ে দিব, এটা আমার সায়ান চক্রের নামেই চয়েস লিস্টটা যাবে, আপনারা এটা কোথায় পাবেন সেটা আপনি ইয়া করে দিব ইনশাআল্লাহ, সমস্যা না। আগে চয়েস লিস্টটা দেখেন, পরবর্তীতে এটা আমি ইয়া করে দিব। আর অল্প সময় মেইন কথা হচ্ছে ডিপার্টমেন্টের উপরে বেশি ফোকাসিং দিতে হবে, ডিপার্টমেন্টের উপরে বেশি ফোকাসিং দিতে হবে। ননের পড়াশোনা দীর্ঘদিন ধরে পড়েছেন, আপনার চয়েস সাবজেক্ট বলতে পারে যে আপনার চয়েস মানে আপনি কোন সাবজেক্ট পড়াইতে বেশি ভালোবাসেন বা ভালো লাগে বা ভালো লেগেছিল, তাহলে আপনি এমন একটা সাবজেক্টের কথা বলবেন যে সাবজেক্টের অ্যান্সারগুলো করতে পারবেন। কখনোই থিওরিটিক্যাল সাবজেক্টের কথা বলার দরকার নেই, ম্যাথমেটিক্যাল টার্মের কথাগুলো বলাই ভালো, ঠিক আছে? সো আপনি যেটা সঠিক অ্যান্সার দিতে পারবেন সেগুলোতে বলবেন। আর একটা মনে রাখবেন ভাইভা বোর্ডে আপনি যে উত্তরটা দিবেন এই উত্তরটা থেকে আবার পরবর্তী প্রশ্নটা কিন্তু ক্রিয়েট হবে, ওকে? আপনি যে উত্তরটা দিবেন পরবর্তীতে এটা থেকেই পরবর্তী কোশ্চেনটা কিন্তু ক্রিয়েট হবে। আর একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার সায়ন জবের গ্রুপে আছেন যারা প্রথম ভাইভা দিবে তাদের জন্য কিছু বলেন ভাই, কেমনে ভালো করা যায়, ফার্স্ট চয়েস না হলে সেকেন্ড চয়েসে হওয়ার পসিবিলিটি কেমন? সেকেন্ড চয়েসে হওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি থাকবে, কারণ আমরা দেখতেছি যে 7,000 থেকে মাত্র ধরেন যে 3,500 নিবে, ঠিক আছে? অনেকে অনেক জায়গায় ঘোরাফেরা করতেছে, মানে একজন 2 জায়গায় টিকছে, 3 জায়গায় টিকছে, এটা তো বাদ যাবে, সেই হিসাবে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ভাইরা বিপিএসসি ভাইবাদের পরেও তাদের রোল কিন্তু আসে নাই, ফেল করেছে, মানে আসে নাই, ঠিক আছে? বুঝতে পেরেছেন? তো এই ধরনের পণ্ডিত জাহির করার দরকার নাই, যতটুকু জানেন পড়তে থাকেন, যতদিন ভাইবা না হচ্ছে আর তো বেশি সময় নাই, পড়াশোনার ভিতরে থাকেন, একটা নিয়মের মধ্যে থাকেন, সিকোয়েন্সের মধ্যে থাকেন, প্র্যাকটিসের মধ্যে থাকেন, দেখবেন যে ভাইবা অবশ্যই ভালো হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কনফিডেন্স লেভেলটা হচ্ছে মেইন, কনফিডেন্সটাকে ধরে রাখবেন, কনফিডেন্সটাকে যেন লো না হয় সেদিকে খেয়াল রাখবেন। জড়তা থাকলে জড়তা কিভাবে কাটানো যায়, ফ্রেন্ডসদের সাথে কথা বলেন, আয়নায় কথা বলেন, অনেকগুলো ইস্যু আছে। আসলে চয়েস লিস্ট কিভাবে লিখবো তার একটা ডেমো দিয়ে, হ্যাঁ চয়েস লিস্টের ডেমো আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। মেইন কথা হচ্ছে পড়াশোনা করতে হবে, ডিপার্টমেন্টের বেশি ফোকাসিং রাখেন, সবগুলো সাবজেক্টে ওভারঅল পড়েন, আর একটা সাবজেক্টকে টার্গেট করেন যে এই সাবজেক্টটা আমাকে ধরলে আমি এই সাবজেক্টের কথা বলবো, তখন ওই সাবজেক্টের কথাটা বলবেন এবং সেখান থেকে প্রশ্ন করলে যেন আপনি অ্যান্সার দিতে পারেন সেই হিসাবে ইয়া করেন। হ্যাঁ, যারা এখনো শেয়ার করেন নাই একটু শেয়ার করে দেন, যারা এখনো শেয়ার করেন নাই কাইন্ডলি একটু শেয়ার করে দেন। আগেই বলেছি শেয়ার করলে কিন্তু আমার লাভ, আমি কিন্তু এটা বলতেছি না যে ভাই শেয়ার করলে আমার কোনো লাভ নেই, আমি কিন্তু সত্য কথাই বলে দিচ্ছি যে শেয়ার করলে কিন্তু আমার লাভ হবে, ঠিক আছে? আর আমরা হচ্ছে এই বিপিএসসি সংক্রান্ত সেমিনার গাজীপুরে আমরা এর আগে অসংখ্য করেছি, 17 সাল থেকে শুরু করে বলেন 23 সাল পর্যন্ত, আপাতত 24 সালে আমরা গাজীপুরে সেমিনার করবো ইনশাল্লাহ। সো যারা গাজীপুরে আছে তারা তো আসবেই, আর আজকে যারা ছিলেন তাদেরকে আসার দরকার নাই, কারণ আমাদের জায়গা খুবই কম।
শুনেন, যেখানে ওয়েটিং রুমে থাকবেন এই যে এসি তো এখন আমার মনে নেই ভাই, তবে সাধ্যের রুমে তো অবশ্যই এসি থাকবে। এখন তো শীতকাল, এসি বন্ধ থাকবে, কোনো টেনশন দিবেন না বুঝছেন। একমাত্র পরিচিত হতে যাচ্ছেন, মনে করেন যে আপনার ছোট বোনের বিয়ের জন্য 3 জনের সাথে সাক্ষাৎ গেছেন, এটা মনে রাখবেন, অথবা আপনাদের বিয়ের 3 জনের সাক্ষাৎ করতে গেছেন, এতটুকু মনে করলে ভাই আপনার ভালো হবে। আর ডিপার্টমেন্টটাকে একটু বেশি গুরুত্ব দিবেন। এগুলো নেই, আপনি ততগুলো মাথাবেন, ততগুলো অবশ্যই মাথা রাখবেন। সামনে বিশ্বকাপ, এই সেই খেলাধুলা, যেমন আমাদের একজনের ভাইবা বোর্ডে ধরেছিল যে আপনি একটা গান শোনান, আরেকজনের ধরেছিল যে আপনি দোয়াই কুনুত বলেন, ঠিক আছে, আবার বলেছিল আপনি ওই নাটকের একটা লাইন বলেন, ও নাটক দেখেন দেখি, ও নাটকের একটা নাম বলেন, কোনো ঠিক নাই। এটা হচ্ছে একটা ভাগ্য, ঠিক আছে, কোনো ধরনের কোনো ইয়ে নাই। আপনি অবশ্যই পড়াশোনা প্রিপারেশন নিয়ে যাবেন, যেন আপনি যদি প্রশ্ন করে তখন আপনাকে খারাপ লাগে। এই জন্য অবশ্যই প্রিপারেশন নিয়ে যাওয়া দরকার। আর আল্লাহর কাছে দোয়া করা দরকার, আল্লাহ যেন ভাইকে সহজ করে দেয়। এটা হলো সবচেয়ে বড় কথা, ঠিক আছে। চয়েস লিস্ট আমি দিয়ে দিচ্ছি। আরো কিছু প্রশ্ন আছে যে আপনি কেন টিএসসি বাদ দিয়ে কেন পলিটেকনিককে চয়েস করতেছেন, এটা একটা প্রশ্ন আছে না, যে টিএসসি বাদ দিয়ে কেন আপনি পলিটেকনিকে চয়েস করতেছেন, অথবা বললো যে আপনি কেন শিক্ষকতা পেশাকে বেছে নিচ্ছেন, ঠিক আছে, শিক্ষকতা পেশাকে কেন নিচ্ছেন, আপনি তো একজন ইঞ্জিনিয়ার, শিক্ষকতা পেশা কেন আসতে চাচ্ছেন, বলতে পারেন যে স্যার শিক্ষকতা পেশা ছোটবেলা থেকে এটা পছন্দের পেশা ছিল, এবং আমি যেহেতু স্যার ডিপ্লোমা শেষ করেছি এবং আমি বিষয়গুলো খুঁটিনাটিগুলো জানতে পেরেছি, এবং আমি যদি টিচিং প্রফেশনে আসি, তাহলে কারিগরি শিক্ষা বর্তমান সারা বিশ্বে বলেন, বাংলাদেশে বলেন, কারিগরি শিক্ষার একটা অবদান সারা দেশ ব্যাপী কিন্তু রয়েছে। সো কারিগরি শিক্ষার যে হাতিয়ার যারা তৈরি হবে, যে অস্ত্রগুলো যে তৈরি হবে, পলিটেকনিক থেকেই ইঞ্জিনিয়াররা বের হচ্ছে স্যার, সেইখানে যদি আমি আমার মেধাকে আরো কাজে লাগাইতে পারি এবং তাদেরকে যদি গুণগত মান আরো যদি ডেভেলপ শিক্ষা মানে উন্নত ধরনের শিক্ষা দিতে পারি স্যার, এবং আমার মধ্যে যে মেধাটা রয়েছে এটা যদি আমি তাদেরকে ডেলিভার করতে পারি, সেক্ষেত্রে হয়তো বা আরো অনেক মেধাবী ইঞ্জিনিয়ার বের হবে, যেটা দ্বারা দেশ ও জাতির উন্নয়ন হবে। এবং অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী বলেছে, কথা শোনা যাচ্ছে না, হ্যাঁ ওইটাই বলতেছিলাম, তানভীর হাওলাদার, ওইটা কিন্তু বলতেছিলাম নেট সমস্যা নাকি। তো যাই হোক, আপনারা পড়াশোনা করতে থাকেন, বুঝতে পারছেন, বাকি দোয়া করতে থাকেন যেন সহজ করে দেয়, এতটুকু। দোয়া ছাড়া এখানে কোনো উপায় নাই। অনেক পড়াশোনা করবেন, দেখবেন যে ওখান থেকে কোনো প্রশ্ন ধরে নাই, আবার দেখবেন যে ধরছে। সো এটা লাখের উপর দোয়া করতে থাকেন যেন সহজ হয়, এটাই হলো মেইন কথা। সবার জন্য শুভকামনা থাকবে। আর একটা কথা হচ্ছে, গাজীপুরে জুনিয়র স্টার সার্কুলার পর থেকে আমরা কিন্তু অসংখ্য পরীক্ষা দিয়েছি, সার্ভিস দিয়েছি, ক্লাস করাইছি, বিজ্ঞান ক্লাস করাইছি, ঠিক আছে, অনেকগুলো সার্ভিস আপনাদেরকে দিয়েছি। এবং এই আপনাদের জুনিয়র স্টেটার হওয়ার পিছনে আমার অবদান কিন্তু অনেক থাকবে, এটা আমি নিজ মুখে বলতেছি, এবং এটা আমি নিজে থেকেই বলতেছি এই কারণেই, কারণ আপনাদের এই নিয়োগ থেকে শুরু করে আপনাদের জয়নিং পর্যন্ত, জয়নিং হওয়ার পর থেকে শুরু করে অনেকগুলো বিষয় আমাকে ইনভলভ পাবেন এবং থাকবো। এবং আমাকে অনেকজন ফোন দেন, হোয়াটসঅ্যাপ করেন, মেসেজ করেন, আমার কিন্তু খুবই মানে একটা অস্থির সময় চাই, ব্যস্ততামূলক সময় কিন্তু চলে যায়। সো এগুলো না অনেকগুলো উত্তর আছে বুঝছেন, আমরা এগুলো হচ্ছে প্রাইভেট জবের প্রশ্ন, আমরা কেন আপনাকে জবটা দিব এটার উত্তর, এটা প্রাইভেট জবে এই সাধারণত এই ধরনের প্রশ্নগুলো করে। গভর্নমেন্ট জবও করবে যে আপনি টিএসসি না করে কেন জুনিয়র রাখতে যাচ্ছেন, বা জব মেনে আপনাকে কেন দিব, আপনার নিজস্ব স্কিলটা ওখানে বলতে হবে, যে আপনি কিভাবে নিজের স্কিলটা ওখানে ব্যাখ্যা করতে পারেন, আপনার হচ্ছে মানুষের সাথে আপনার কমিউনিকেশন ভালো, স্টুডেন্টকে বোঝানোর ক্যাপাসিটি ভালো, ছোটোবেলা থেকে দেখে এসেছেন আপনার টিচাররা কিভাবে তাদেরকে মেনটেন্যান্স করেছে, তাদেরকে নার্সিং করেছে, প্র্যাকটিক্যাল করিয়েছে, তাদেরকে কিভাবে কন্ট্রোলে রেখেছে, অনেকগুলো বিষয় মিলেই কিন্তু আপনাকে এগুলো উত্তর দিতে হবে, এগুলো না এইভাবে উত্তর দেওয়া কিন্তু সম্ভব না। তো যাই হোক, আমি আপনাকে সেটা চয়েস লিস্ট সিলেক্ট হওয়া করণীয় কি হবে। তো আমি যেটা বলতেছিলাম, আপনাদের এই জুনিয়র ইন্সট্রাক্টর অবশ্যই অনেকজনে হবেন। আপনাদের এই জুনিয়র ইন্সট্রাক্টর হওয়ার পিছনে আমি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে গিয়েছি এবং যাচ্ছি এবং সামনে যাব ইনশাল্লাহ। আর আমরা দেখেছি অনেকেই আছে শুধুমাত্র অল্প একটু করেই কিন্তু পুরো ক্রেডিট নিবে, এই ক্রেডিটটা কখনোই তাদেরকে কিন্তু দিবেন না, ঠিক আছে। এই ক্রেডিটটা কখনোই ভাই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য একটা মক ভাইবের আয়োজন করেন। আমরা এর আগে মক ভাইবেও গাজীপুরে নিয়েছি, সেখানে আমার 14,000 টাকা খরচ হয়েছে নিজের পকেট থেকে। গাজীপুরে মক ভাইবা নিয়েছি, নিজের পকেট থেকে 14,000 টাকা খরচ করে মক ভাইয়া নিয়েছি আপনাদের ভালোর জন্য, সুবিধার জন্য। আমার গাজীপুরে আমরা সিভিলে নিয়েছি, ইলেকট্রিক্যাল নিয়েছি, বেশ কিছু ডিপার্টমেন্টে আমরা কিন্তু সিএসসি নিয়েছি, ভাইবা কিন্তু আমরা নিয়েছি, ঠিক আছে। শুধুমাত্র আপনাদের 200 বা 100 টাকা করে আমরা চেয়েছিলাম এবং অনেকেই টাকা দিয়েছেন, আসেন নাই, তাদের টাকাগুলো আছে, বলছি ফেরত দিব, ঠিক আছে। এই একটা বিষয়ের মধ্যে আমরা আছি। তো সর্বোপরি আমি যেটা বলতে চাই, আমি চাই আগামী দিনের পলিটেকনিকের জুনিয়র ইন্সট্রাক্টর আপনারা শিক্ষক হন এবং দেশ ও জাতির জন্য আপনারা অবশ্যই মঙ্গলজনক এবং স্মার্ট শিক্ষক হিসাবে আসেন।
দেশ জাতি সবাই আমরা উপকৃত হব। এই কথা বলে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করতে যাচ্ছি। তবে আরেকটা বিষয় বলে রাখি, আপনাদের এই শিক্ষকতা হওয়ার পিছনে আমি কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছি, সেটা আমার ফ্যামিলি মেম্বারও জানে। গাজীপুরে বলেন, সেমিনার বলেন, পরীক্ষা বলেন, মক ভাইভা বলেন, অনেক কিছু করেছি। এটা শুকরিয়া স্বরূপ, শুধুমাত্র দোয়া করবেন ইনশাআল্লাহ, শুধুমাত্র দোয়া করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ। গাজীপুরে আমরা মক ভাইভা নিব ইনশাআল্লাহ, হয়তো বা দেখি। হ্যাঁ, সবাই